হ্যালো। জি স্যার, আছি স্যার। আচ্ছা, ফাইন। আপনাদের ধৈর্য আল্লাহ বদলালেন, ধৈর্য ধরে আছেন। তো আমি নিজে অস্থির হয়ে গেলাম। এখন ইলাস্ট্রেশন 9-12, হ্যাঁ 9-12 অবস্থাটা দেখেন তো দেখি কি করব। আচ্ছা, স্পিনাচের কি অবস্থা? কস্ট হলো 80,000। আচ্ছা, রিপ্লেসমেন্ট কস্ট হলো 88,000। নেট রিলিজেবল ভ্যালু সিলিং অর্থাৎ ইনক্লুডিং প্রফিট ছিল 120। নেট রিলিজেবল ভ্যালু লেস এন্ড নর্মাল প্রফিট মার্জিন, যেটা বাদ দেওয়ার পরে ফ্লোর আসে যেটা। আচ্ছা, এখন কথা হলো যে ফাইনাল ইনভেন্টরি ভ্যালু কত হবে। প্রথমে আগের উদাহরণটাতে ইলাস্ট্রেশন 9-11 আমরা ডেজিগনেটেড মার্কেট ভ্যালু বের করা শিখেছিলাম, তাই তো? ডেজিগনেটেড মার্কেট ভ্যালু বের করার জন্য আমাকে মিডল ভ্যালু বের করতে হতো, তাই তো? কিসের? রিপ্লেসমেন্ট কস্ট, নেট রিলিজেবল ভ্যালুর সিলিং এবং ফ্লোরের মধ্যে। তার মানে স্পিনাচের ক্ষেত্রে 88,000, 120, 104 এর মধ্যে তাহলে মিডল ভ্যালু হলো 104। এই 104 হলো ডেজিগনেটেড মার্কেট ভ্যালু। এখন এলসিএম মেথডে লোয়ার অফ কস্ট অ্যান্ড মার্কেট ভ্যালু, এটার মধ্যে তাহলে তুলনা করতে হবে। এখন কস্ট যেটা ছিল 80,000 এর সাথে 104 ডেজিগনেটেড মার্কেট ভ্যালু 104। 104 এবং 80-র মধ্যে ফাইনাল ইনভেন্টরি ভ্যালু দাঁড়াইলো কত? 80,000। বুঝা গেছে? ইয়েস স্যার। মানে স্যার এই দুইটার মধ্যে যেটা কম হবে সেটা নেব। হ্যাঁ, আমরা তো প্রথমে বলেছিলাম এল সি এনআরভি, লোয়ার অফ কস্ট অ্যান্ড অর নেট রিলিজেবল ভ্যালু। সেই ক্ষেত্রে নেট রিলিজেবল ভ্যালু একটাই ফিগার দেওয়া ছিল, সেটাকে আমরা পরবর্তীতে এখানে সিলিং ভ্যালু যেটাকে বলি। তো নেট রিলিজেবল ভ্যালু বের করার পরে কস্টের সাথে তুলনা করে দুটার মধ্যে লোয়ার যেটা বের করে ফেলতে। কিন্তু আরো উত্তম মানে আরো ভালো মেথড যেটা, সেটা হলো এলসিএম মেথড বলি আমরা। এলসিএম, লোয়ার অফ কস্ট অ্যান্ড মার্কেট ভ্যালু। সেই মার্কেট ভ্যালুটা কত এটা বের করার জন্য আবার আপনাকে রিপ্লেসমেন্ট কস্ট জানতে হবে, পাশাপাশি নেট রিলিজেবল ভ্যালুর মধ্যে একটা হলো সিলিং ভ্যালু জানতে হবে আর ফ্লোর ভ্যালু জানতে হবে। জানার পরে এই তিনটার মানে মিডল ভ্যালুটাকে আমরা বলছি ডেজিগনেটেড মার্কেট ভ্যালু, অথবা এক কথায় মার্কেট ভ্যালু, যে ট্রু মার্কেট ভ্যালুটা নিয়ে আমরা তুলনা করব। তো মার্কেট ভ্যালু যখন জানা হয়ে গেল, এখন আপনি ওই যে এলসিএম অ্যাপ্লাই করতে পারেন, লোয়ার অফ কস্ট এন্ড মার্কেট ভ্যালু। তো সেক্ষেত্রে কস্ট তো ফিগার আপনার জানাই ছিল, এর সাথে এই ডেজিগনেটেড মার্কেট ভ্যালুটা তুলনা করে এর দুটার মধ্যে যেটা কম সেটা হলো ফাইনাল ইনভেন্টরি ভ্যালু। তো দেখেন ক্যারোটের ক্ষেত্রে দেখেন কি হয়েছে। কস্ট ছিল 1,100,000, আর রিপ্লেসমেন্ট কস্ট ছিল 90,000। কস্টের সাথে রিপ্লেসমেন্ট কস্টের কোনো সম্পর্ক নাই, কিন্তু রিপ্লেসমেন্ট কস্ট হলো যেটা এই প্রোডাক্টটা বর্তমানে মার্কেট থেকে কিনতে গেলে এই লেভেলে, তাহলে আমাকে এত খরচ করতে হবে রিপ্লেস করতে গেলে। কস্ট হলো যা দিয়ে আমরা কিনেছিলাম অরিজিনাল শুরুতে, একুইজিশন প্রাইস যা দিয়ে আমরা ক্রয় করেছিলাম। তো একুইজিশন প্রাইস তো 1,00,000 অর্থাৎ 100,000। রিপ্লেসমেন্ট কস্ট ছিল 90,000। যদি নেট রিলিজেবল ভ্যালুর মধ্যে দুইটা ভ্যালু, একটা হলো উইথ প্রফিট হলো 100,000, আর মার্জিন যেটা প্রফিট মার্জিন বাদ দেওয়ার পরে অর্থাৎ ফ্লোর ভ্যালু হলো 70,000। এখন আমরা রিপ্লেসমেন্ট কস্ট, নেট রিলিজেবল ভ্যালু এবং মানে সিলিং আর ফ্লোরের মধ্যে তুলনা করে মিডল ভ্যালু পাচ্ছি কত? 90, 170 ক্যারোটের জায়গায়। হ্যালো, ক্যারোটের ডেজিগনেটেড মার্কেট ভ্যালু কত? কোন তিনটা তুলনা করতে হবে? স্যার রিপ্লেসমেন্ট ভ্যালু, সিলিং এবং ফ্লোর। রাইট, সুন্দর। তো রিপ্লেসমেন্ট ভ্যালু ছিল 90, সিলিং হলো 100 আর ফ্লোর হলো 70। তার মানে কোনটা নিতে হবে এখানে, এখান থেকে? স্যার 90 বিকজ এটা মিডল ভ্যালু। আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেলাম মার্কেট ভ্যালু। মিডল ভ্যালুটাই হবে ডেজিগনেটেড মার্কেট ভ্যালু। ডেজিগনেটেড মানে যেটাকে অ্যাসাইন করা হয়েছে, অ্যাসাইন মার্কেট ভ্যালু, যেটা আমরা বের করেছি মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু বলতে তো একটা ভেগ জিনিস বোঝায়, যে কোনো প্রাইসকে মার্কেট ভ্যালু বলা যেতে পারে, মার্কেটে এটা মার্কেটের দাম। মার্কেটের দাম বলতে আমরা এখানে ডেজিগনেটেড মার্কেট ভ্যালু আমাদের উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা তিনটার তুলনা মিডল ভ্যালু পেয়েছি 90। এখন তুলনা হলো 90-র সাথে কিসের তুলনা হবে বলেন? 90-র সাথে কস্টের 100, যেটা
হ্যাঁ, তুলনা করে আমরা এলসিএম এ পেয়ে গেলাম ফাইনাল ইনভেন্টরি ভ্যালু 90,000। আমার মনে হয় এটা তো কনসেপচুয়ালি বেশ ইজি, তাই না? ফিগার যেরকমই হোক না কেন, সাউন্ড কনসেপ্ট তো সহজেই বোঝা যাওয়ার কথা। কাট বিনসের ক্ষেত্রে কোন কোশ্চেন আছে কারো? কাট বিনস, পিস, মিক্সড ভেজিটেবল দেখেন, শিয়াব দেখেন, মিক্সড ভেজিটেবল কি কোনো ইস্যু আছে? নো স্যার, বুঝতে পারছেন না? 105, 92 আর 80 এর মধ্যে তুলনা করা হবে, তো 92 পাওয়া গেল, আর 92 আর 95 এর মধ্যে 92 টিকে গেল, তাই তো? পিস এর ক্ষেত্রে ঘটনা ছিল 36, 72, 48, তো এর মধ্যে মিডল ভ্যালু হয়ে গেল 48, আর এই 48 আর কস্ট ছিল 90, এর মধ্যে আবার 48 টিকে যাবে, কারণ এটার মধ্যে যেটা কম। আচ্ছা, আমার আচ্ছা, এখন ওই আগের বার মনে আছে কিনা আমরা বলেছিলাম যে এই যে প্রাইসটা কস্টের সাথে যে পার্থক্যটা হয়, এই পার্থক্যটা রিপোর্ট করার ক্ষেত্রে ডেটা এন্ট্রি দিতে হয় একটা, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে লস দেখাতে হয়, আর কোথায় করতে হয়, অ্যাসেটের জায়গায় ইনভেন্টরি ভ্যালুটা কমায় দেখাতে হয়। এই ক্ষেত্রেও এলসিএম অ্যাপ্রোচেও একই কাজ, জাস্ট এলসি এনআরভি যেরকম অ্যাপ্রোচ, সেম অ্যাপ্রোচ। সেই ক্ষেত্রে লস ডিউ টু ডিক্লাইন টু অফ প্রফিট টু মার্কেট, তো এই ফিগারটা এই মার্কেট ভ্যালু থেকে যে ফাইনাল ইনভেন্টরি ভ্যালুর যে পার্থক্যটা, এটাকে লস দেখাইতে হবে, আর অ্যালাউন্স টু রিডিউস ইনভেন্টরি টু মার্কেট। আচ্ছা, অ্যালাউন্সের এটা অ্যালাউন্স আবার আমরা পড়ি নেই, আচ্ছা কেউ যদি রাখতে চায় না। আচ্ছা, আপাতত জার্নালটা বাদিয়ে দেন, জার্নালটা এটা আবার কনফিউজ করবে কিনা থাকুক। এটা আবার আরেকটা ইস্যু, ওই যে অ্যালাউন্স রাখে অনেকে, ইনভেন্টরি যে মার্কেট প্রাইস ড্রপ করে আবার বেড়ে যায়, এটার জন্য একটা অ্যালাউন্স রেখে দেয়, যাতে করে যে বছরের ফিগার ওই বছরে না হয়, মার্কেট ভ্যালুটা তো সাধারণত পরের বছরের হিসেবে হয় বা অন্য ফিউচার ইভেন্টের উপরে হয়, আর আমরা কস্টটা হয় আগের কোনো একটা পিরিয়ডে। এইটা ম্যাচিং প্রিন্সিপাল ক্যানশিওর করার জন্য অনেকে অ্যালাউন্স রাখার একটা কথা বলেছে, সাজেস্ট করেছে। অ্যালাউন্স রাখলে আবার লসটা ওই বছর কারেন্ট ইয়ারে যাবে না, যাবে ওই ইয়ার। আচ্ছা, আমরা এখানে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা এইটাও এই থিওরিটা পড়ে ফেলেন, 451 পৃষ্ঠায় দেখেন নিচে আছে, ইভ্যালুয়েশন অফ এলসি এনআরভি এন্ড লোয়ার অফ কস্ট অর মার্কেট রুলস। ঠিক আছে, কিছু ক্রিটিসিজম আছে, মানে এই দুইটা মেথডেরই কিছু দুর্বলতা আছে। এই ক্রিটিসিজমগুলো 4টা দুর্বলতার কথা আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে চ্যাপ্টার 9। ওকে, আমরা একটা চ্যাপ্টার 10-এ ঢুকে যেতে যাচ্ছি। এটার সাথে সম্পর্কযুক্ত ম্যাথগুলো আপনারা খুঁজে বের করেন। আমি আর ম্যাথটা দাগাতে পারিনি, মনে করেছিলাম যে অল্প সময় থিওরি বলে আমরা চলে যাব 10-এ। 10টা ডিটেল আমার দাগানো ছিল। তো 9 থেকে আসলে ইনফ্যাক্ট কোশ্চেন আসলে খুব ইজি একটা কোশ্চেন আসে, ওই যে এই যে ইলাস্ট্রেশন 9-12 এর মতো, 9-12 যে ইলাস্ট্রেশন, ঠিক এরকম ধরনের একটা ম্যাথ আসে, যদি কোনো ম্যাথ আসে, আর এর বাইরে কিছু থিওরি অবশ্যই আসে। ঠিক আছে, ওই যে বললাম যে একটা ক্রিটিসিজম চাইছে, এলসিএনআরবি, এলসিএম এর ক্রিটিসিজম গুলো জানতে চাইতে পারে। স্যার জার্নালটা কি তাহলে দিব না স্যার, মানে জার্নালটা আমরা পড়ার বাইরে রাখি। জার্নালটা এইখানে এই জার্নালটা পিছনে একটা ঘটনা আছে, এই ঘটনা আলোচনা এইখানে আমরা যেতে যাচ্ছি না। আমরা সিলেবাসটাকে একটু সীমাবদ্ধ রাখলাম, সেটা হলো যে আপনি শিখলেন হলো এনআরভি অর্থাৎ নেট রিয়েলাইজেবল ভ্যালু কাকে বলে, আপনি শিখলেন হলো ডেজিগনেটেড মার্কেট ভ্যালু কাকে বলে, আপনি শিখলেন হলো এলসিএনআরভি কাকে বলে, আপনি এটা শিখলেন যে এলসিএম কাকে বলে, মানে এই জিনিসটা কি, কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো ব্যাস এতটুকুই থাকলো আমরা। আর রিপোর্ট করতে হয় কিভাবে, যদি ব্যালেন্স শিটে কিভাবে দিতে হয়, ইনকাম স্টেটমেন্টে কি দিতে হয়, এতটুকু হয়তো আমরা বলতে পারবো। এর বেশি আমরা ওই জার্নালে যেতে চাচ্ছি না, কারণ জার্নালে গেলে এখানে যে অ্যালাউন্স রাখার বিষয়টা, এখানে আরেকটা বিষয় আছে, অ্যালাউন্স আমরা পড়েছি, তো এই চ্যাপ্টার হিসেবে অ্যালাউন্সটা আমরা পড়িনি, সুতরাং এটা দিব না। তবে হ্যাঁ, আগেরটার এলসি এনআরবির সময়ের ক্ষেত্রে পারপেচুয়াল মানে লস মেথড এবং কস্ট অফ গুডস সোল্ড এর মেথডে, কস্ট অফ গুডস সোল্ড মেথডের
জার্নাল এন্ট্রিটা তো ক্লাসে পড়লাম, তো এটা থাকুক। সম্ভাবনা যদি কম পরীক্ষা আসে, তারপরে যদি আসে তো দিলেন। এছাড়া থিওরি পড়েছি, থিওরি যেটা সংজ্ঞার বাইরে ওই যে ক্রিটিসিজমটা পড়তে বললাম, এলসিএনআরভি এবং এলসিএম এর ক্রিটিসিজমটা পড়ে দিলাম। শুধু এই পর্যন্তই। আপনাদের কাজ হলো এই চ্যাপ্টারে আমাকে পরের ক্লাসে আপনারা বলবেন যে এক্সারসাইজের কোন কয়টা অঙ্ক, মানে কি কি অঙ্ক এই আমরা যা পড়েছি এর মধ্যে আছে, ঠিক আছে? একইভাবে প্রবলেমের কি কি অঙ্ক এই এই যে পড়ার মধ্যে আছে, আমরা যা পড়েছি এর মধ্যে থেকে এটা কভার করে, ঠিক আছে? আমাদের হাতে কিছু সময় আছে, সময় ইনফ্যাক্ট থাকাও দরকার, কারণ আমরা চ্যাপ্টার 10-এ এখনো ঢুকতেই পারলাম না আজকের বিরতির কারণে। চ্যাপ্টার 10 পেজ 504 504। হ্যালো, পেয়েছেন? Yes, sir. প্রথম প্রশ্ন হলো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কাকে বলে? কারণ অ্যাসেট বলতে অনেক কিছুকে বোঝায়। একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা লং টার্ম অ্যাসেট। তো লং টার্ম অ্যাসেট বললে সময়ের হিসেবে লম্বা সময় যেটা থাকে এটাকে লং টার্ম বলা হয়। কিন্তু অ্যাসেটের এই দুটা ক্লাসিফিকেশন, মানে এই ক্লাসিফিকেশনটার বাইরেও আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হলো ট্যাঞ্জিবল অ্যাসেট আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কারণ অনেক প্রপার্টি আছে যেটা লম্বা সময় যাবত থাকে, লং রান থাকে, কিন্তু এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তো আরেক ধরনের অ্যাসেট আছে যেটাকে ট্যাঞ্জিবল অ্যাসেট বলছি, যে এটা ধরা যায়, ছোঁয়া যায়, এটা একটা ক্লাসিফিকেশন। তো কিন্তু না ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল নামে ভাগ করে লেখা হয় এর ক্ষেত্রে, বা এরকম কোনো শিরোনামে যে ট্যাঞ্জিবল অ্যাসেটের টোটাল এত, ইনট্যাঞ্জিবল অ্যাসেট টোটাল এত, এইভাবে লেখা হয় না। ইনফ্যাক্ট যোগও করা হয় না, বরঞ্চ কিছু ইনট্যাঞ্জিবল অ্যাসেট রিপোর্ট করা হয়, যে এটা একটা গুডউইল রিপোর্ট করা হয়, তো প্যাটেন্ট রিপোর্ট করা হয়, এরকম রিপোর্ট করা হয় ডিরেক্টলি। অ্যাসেটের একটা তালিকা তৈরি করা হয় আর ডিরেক্ট এটা রিপোর্ট করা হয়। একইভাবে অ্যাসেটের একটা রিপোর্টিং ক্রাইটেরিয়া, রিপোর্টিং নেম হলো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পিপিই, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এখন কথা হলো যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলতে যে শিরোনামটা ব্যবহার করা হয়, যেমন কিনা আমরা চ্যাপ্টার 7-এ পড়েছিলাম যে একটা রিপোর্টিং শিরোনাম হলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই শিরোনামে রিপোর্ট করা হয়। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি কি জিনিসকে বোঝায় আমরা পড়েছি। ঠিক এই চ্যাপ্টারে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পিপিই, এই পিপিই বলতে আমরা কোন জিনিসকে বুঝি, মানে কোন জিনিসগুলো এটার মধ্যে আসে। প্রথমত এটা সংজ্ঞা, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কাকে বলে, অথবা একটু স্পেসিফিক বলতে চাইলে এর ক্যারেক্টারিস্টিক্স, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তো এগুলাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বলতে পারবো। 3টা থাকতে হবে, ঠিক আছে? 3টার যে কোনো একটা থাকলে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বলতে পারবো না, 2টা থাকলেও না, 3টাই থাকতে হবে। 3টা যদি থাকে তাহলে আমরা এটাকে আমরা বলবো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। 3টা বৈশিষ্ট্য কি কি? নাম্বার হলো 1 হলো দে আর acquired ফর ইউজ ইন অপারেশন, নট ফর রিসেল। প্রথমটা হলো কি অবজেক্টিভ, অবজেক্টিভটা কি হবে? এগুলো অ্যাকোয়ার করা হয়েছে ফর ইউজ ইন অপারেশন, ব্যবহারের জন্য, নট ফর রিসেল, বিক্রয়ের জন্য না। বুঝা গেছে কথাটা? তাহলে এটাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে আনতে পারবো। যদি বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়, অ্যাসেটটা যাই হোক না কেন, অ্যাসেটের ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল, ধরা যায়, ছোঁয়া যায়, লং টার্ম, অনেক বিষয় বিবেচনা, সব বিবেচনার বাইরে যদি শুধু এটা রিসেল পারপাসে কেনা হয়, পারপাসটা যদি হয় আবার বিক্রয় করে দেওয়া, তাহলে এটা আর প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে থাকবে না। তখন কি হবে নাম বলেন তো? এটা যদি বিক্রয় করার উদ্দেশ্যে কেনা হয়, পণ্য স্যার। স্যার পণ্য। মানে ইনভেন্টরি বলেন, আমি একটু আগে যে চ্যাপ্টার পড়তেছিলাম, তখন এটা হয়ে যাবে ইনভেন্টরি, মানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ অর্থাৎ কেনা বেচার জন্য, তো আমরা কিনেছি আবার বিক্রয় করে দিব। ঠিক আছে কথাটা? তো আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বলতে হলে নাম্বার 1 শর্ত, যেটা কন্ডিশন ফুলফিল করতে হবে, সেটা হলো ইট শুড বি অ্যাকোয়ার্ড ফর ইউজ অনলি, ইউজ ইন অপারেশন, নট ফর রিসেল, বিক্রয়ের জন্য নয়। নাম্বার 2 হলো দে আর লং টার্ম ইন নেচার and usually depreciated। আচ্ছা, এগুলো সাধারণত লং টার্মের জন্য হয়ে থাকে, আর সাধারণভাবে এটা ডেপ্রিসিয়েশনের আওতার মধ্যে আসে, ডেপ্রিসিয়েট করা হয়ে থাকে। ডেপ্রিসিয়েশনের
সাধারণত আওতায় বলছি এই জন্য যে অনেক লং টার্ম অ্যাসেট আছে যেগুলো ডেপ্রিসিয়েশনের মধ্যে আসে না, এমনকি ওই যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যেই আছে, তারপরে ওইগুলোকে ডেপ্রিসিয়েশনের আওতায় আনা হয় না। যেমন একটা উদাহরণ বলেন তো দেখি। বলেন তো দেখি, আপনারা বলেন দেখি, একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে আছে কিন্তু এটা ডেপ্রিসিয়েশন করা হয়। স্যার ল্যান্ড। রাইট, ল্যান্ড। ল্যান্ড কিন্তু সাধারণত ডেপ্রিসিয়েশনের বাইরে থাকে, কারণ অ্যাপ্রিসিয়েশন হয় বেশি বেশি, অর্থাৎ দাম বাড়ে। কমার ব্যাপারে নজির কিন্তু ল্যান্ডের কম আছে, ঠিক আছে। যদি একেবারে কমে যায়, যেটা এইরকম দাম আর হবে না, কেনার সময় অনেক বেশি দিয়ে কেনা হয়ে গেছিল ভুলক্রমে, তাহলে আবার এটা অন্য ট্রিটমেন্ট আছে, কিন্তু এটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি অন্য নাম দিয়ে আমরা। আচ্ছা, আর হলো দে পজেস ফিজিক্যাল সাবস্টেন্স। সাধারণত এদের ফিজিক্যাল একটা অবস্থান আছে, অর্থাৎ দে আর ট্যাঞ্জিবল ইন নেচার। সাধারণত এগুলো কি ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল মানে হলো ফিজিক্যাল সাবস্টেন্স, ধরা যায়, ছোঁয়া যায়, এরকম অবস্থান আছে। তার মানে এই তিনটা বৈশিষ্ট্য থাকলে আমরা এগুলাকে আমরা কি বলবো? পিপিই, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আচ্ছা, অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আমি একটু সংক্ষেপে খুব দ্রুত বলে যাচ্ছি, আপনারা পরে এটা খুঁজে নেবেন, যদি বই থাকে আপনি দাগও দিতে পারেন। অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট 504 পৃষ্ঠায় মাঝামাঝি দেখেন এখানে আছে। হিস্টোরিক্যাল, মোস্ট কোম্পানিজ ইউজ হিস্টোরিক্যাল কস্ট অ্যাজ দ্য বেসিস অফ ভ্যালুইং প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের সাধারণ বেসিস হলো এগুলোর কস্টে লেখা। ইনভেন্টরির ক্ষেত্রে কিন্তু কস্টে লেখা হয় না, কস্টে লেখা হয় তুলনা করেও যদি দেখা যায় যে কস্টই ঠিক আছে তখন কস্টে দেওয়া হয়, কিন্তু মূলত কস্ট সরাসরি লেখা হয় না। কস্টের সাথে কি তুলনা করা হয়? এলসি, এনআরভি, নেট রিলিজেবল ভ্যালুর সাথে তুলনা করে লোয়ার হলে লেখা হবে, যদি কস্ট লোয়ার হয় তো কস্টই লেখা হবে, আর যদি এনআরভি নেট রিলিজেবল ভ্যালু বেশি কম হয়ে থাকে তো ওটাই লেখা হবে, অথবা মার্কেট ভ্যালু বিবেচনা করে নিয়ে ওটার মধ্যে যদি কম হয় তাহলে ওটা লেখা হবে। কিন্তু পিপিই এর ক্ষেত্রে কি ঘটনা? পিপিই এর ক্ষেত্রে ঘটনা হলো এটাকে সাধারণত সাধারণভাবে এটাকে কস্টে লেখা হয়। এটা আপনি দাগ দিয়ে রাখতে পারেন পরের লাইনটা। হিস্টোরিক্যাল কস্ট মেজার্স অফ দ্য ক্যাশ or cost equivalent cash equivalent price of obtaining the asset and bringing it to the location and condition necessary for its intended use. এটা দাগ দিয়ে দেন দয়া করে যদি কারোর কাছে বই থাকে, কারণ এর মধ্যে একটা আইডিয়া চলে আসছে, মানে আমাদের কনসেপ্ট চলে আসছে। তো এটা দিয়ে আপনি অনেক এন্ট্রি বুঝতে পারবেন যে এটা কি হবে, এই এন্ট্রিটার ক্ষেত্রে পরিণতি কি হবে। সেটা করলে হিস্টোরিক্যাল কস্টে লেখা হবে, সেটা ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট ভ্যালুতে লেখা হবে। শর্ত যে এটা শুধু কেনার ক্ষেত্রে, একুইজিশনের ক্ষেত্রে না, বরঞ্চ ব্রিং ইট টু দ্য লোকেশন, আমার যে যেখানে ইউজ করব ওই জায়গায় আনার জন্য খরচ, এবং কন্ডিশন এবং অথবা কন্ডিশন নেসেসারি ফর ইটস ইন্টেন্ডেড ইউজ, আমরা ব্যবহার উপযোগী করার জন্য যদি কোনো খরচ করা হয় তাহলে এটা এর প্রাইসের মধ্যেই ঢুকে যাবে। আপনারা মনে হয় মানে আগের অ্যাকাউন্টিংয়ে, বেসিক অ্যাকাউন্টিংয়ে জার্নালগুলো দিয়েছেন যে আমরা একটা অ্যাসেট কিনেছি 10 টাকা দিয়ে। ফর এক্সাম্পল, এই অ্যাসেটটা আমার বাসায় আনতে, আমার একটা ফ্রিজটা বাসায় আনতে আরও 2 টাকা খরচ হল, ঠিক আছে। তো 10 আর 2 12 টাকা হয়ে গেল। এমনকি এটা ইনস্টলেশন, মানে কাউকে বললেন যেটা আমাকে ব্যবহার করার জন্য তার লাগবে, এগুলো দিয়ে সে ব্যবহারের উপযোগী করে দিল, ওখানে আরও 3 টাকা খরচ হলো। তাহলে আগের 2 টাকা, এখন আরও 3 টাকা, তো এইভাবে আরও 5 টাকা খরচ হয়ে গেল। তো অরিজিনাল যদি বা কেনার সময় আমি 10 টাকা খরচ করেছিলাম, কিন্তু এটার দাম হবে হলো 15 টাকা। এটা কি আপনারা জানতেন এই কথাটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওই যত সাবসিকুয়েন্ট খরচগুলো, ইনস্টলেশনের জন্য খরচগুলো, এগুলোকেও জার্নাল দেওয়ার সময় কিন্তু আমরা ওই যে ধরা যাক ফার্নিচার ডেবিট করে ফেলবো। ফর এক্সাম্পল, একটা ফার্নিচার ইনটেন্ডেড ইউজের জন্য যা খরচ হবে, তো ওই ফার্নিচারই ডেবিট, ওই নামে ডেবিট হবে না, ঠিক আছে। ফার্নিচার ডেবিট, কারণ যাতে ফার্নিচারের নামে যোগ হয়ে যায় অ্যামাউন্টটা। কোন কোন অ্যামাউন্ট আসবে এখানে দুটা কথা বলা হলো। একটা হলো যে লোকেশনে আনার জন্য খরচ যেটা, ঠিক আছে, আনার জন্য খরচটা। আরেকটা হলো এটা ইনটেন্ডেড ইউজ, অর্থাৎ ব্যবহার উপযোগী করার জন্য যদি কোনো খরচ করা হয়, ঠিক আছে। এটা একটা ভালো কনসেপ্ট, এটা হয়ে গেল, এটা সাধারণভাবে কথা। আচ্ছা, এখানে নিচে 1 2 লেখা আছে, একটু 504 পৃষ্ঠায় দেখছেন নিচে, একটু 1 2 দেখেছেন কোথায়?
এই পেজে। জি স্যার, জি। আচ্ছা, এখন অনেকে আর্গিউ করে যে ফেয়ার ভ্যালুতে লেখা হোক, যেমন ল্যান্ডের দাম বেড়ে গেছে তো বেশি দামটা লিখেন, অথবা ল্যান্ডের দাম কম হয়ে, ফার্নিচারের দাম এখন অবসলিউট হয়ে গেছে, কমে গেছে, কম লিখেন। ওই ফেয়ার ভ্যালুতে তো অ্যাসেটগুলো রেকর্ড করা দরকার, কস্ট প্রাইসে লেখা উচিত নয়। অনেকে এটা মানে ট্রু প্রাইস তো ফেয়ার ভ্যালু যেটা, এটাই তাই তো, ট্রু প্রাইসে কেন লেখা হবে না? এর দুইটা যুক্তি এখানে রিজন পেশ করা হয়েছে। আপনাদেরও পরীক্ষা আসতে পারে, ওয়াই উই রিপোর্ট প্রপার্টি প্ল্যান পিপিই অ্যাট ইটস কস্ট ভ্যালু, কস্ট প্রাইস, ওয়াই কেন লিখে থাকে? কারণ কি? দুইটা কারণ। দুইটা কারণ কোথায় আছে? এই চ্যাপ্টারের এই 504 পেজটার নিচেই। Historical cost involves actual, not hypothetical transactions, and so is the most reliable. এক নম্বর রিজন। নাম্বার 2 রিজন হলো companies should not anticipate gain or losses, but should recognize gain or losses only when the asset is sold. বুঝতে পেরেছেন কি দুটা কারণ? ইমতিয়াজ বলেন তো দুটা কারণ কি, যে দুই কারণে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টকে পিপিই কে ওই রিপোর্ট অ্যাট ইটস কস্ট, এটা কস্টে লিখে থাকি, কি কারণে? স্যার একটা হচ্ছে যে আমরা হিস্ট্রিক্যাল কস্টটাকে সবসময় মেজার করে থাকি বা এটাকে অগ্রাধিকার দিই। না কেন দেই, মানে এটা তো প্রশ্ন তো এখানেই, কেন দিচ্ছি, বিশেষ করে এখানে কেন দিচ্ছি? ইনভেন্টরির ক্ষেত্রে তো এরকম দেই নাই, ইনভেন্টরি তো বলছি যে লোয়ার অফ দুটার মধ্যে যেটা কম হয় ফেয়ার ভ্যালু বা যে ভ্যালুটা চেয়ে, এখানে কিন্তু কোনো এইসব কথা শুনতে চাচ্ছি না। ফেয়ার ভ্যালুর ব্যাপারে আমাদের খুবই অনাগ্রহ। হিস্ট্রিক্যালটা কস্ট কেন দেই? আমরা মনে করি স্যার এই জায়গায় এই কস্টটা হচ্ছে যে একটা নির্দিষ্ট আকারে আমরা মেজার করতে পারছি, অন্যান্য কস্টগুলো দেখা যাবে একটা প্রপার্টির জন্য মেজার করা খুব টাফ। আচ্ছা, এটা হলো রিলায়েবিলিটি ইস্যু। আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনের জন্য রিলায়েবিলিটি একটা ইস্যু না? অ্যাকাউন্টিং যেটার কোয়ালিটি হতে হয়, এটা থাকতে হয়, ইয়েস স্যার। রিলায়েবল হতে হয়। এখানে বলা হচ্ছে যে আমরা হিস্ট্রিক্যাল কস্টটাকেই সবচেয়ে রিলায়েবল মনে করে থাকি। অন্যান্য কস্টের কথা অমুকে বলছে এটার দাম তো এত, অমুকে বলে এমন দাম মতো, আসলে দাম কত? তো বেচা কেনার আগে তো বোঝা যাবে না। হাইপোথেটিক্যাল দাম দরদাম করার জন্য, বার্গেন করার জন্য অনেকে দাম বলতে পারে, কিন্তু ট্রুলি বেচার জন্য কেনা বেচার সময়ই বোঝা যাবে আসলে দাম কত। সুতরাং এই ক্ষেত্রে কেনা হয়ে গেছে, তার মানে কেনা বেচা হয়েছে, এই দামটা রিলায়েবল, নিশ্চিতভাবে এই দামে বিক্রয় হয়েছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে। অন্যান্য দাম যেগুলো শুনতেছি মার্কেটে এগুলো আমরা এত রিলাই করতে পারি না। ইটস মোস্ট রিলায়েবল। হিস্টোরিক্যাল প্রাইসটা কি? সবচেয়ে রিলায়েবল প্রাইস। আর নাম্বার 2 হলো আমরা বলি যে একটা প্রাইস যদি চেঞ্জ করেন তাহলে কি হবে বলেন? প্রাইস চেঞ্জ করলে আইদার গেইন হবে বা লস হবে। আমরা তো ইনভেন্টরির ক্ষেত্রে খালি লস দেখিয়েছি, কারণ আমরা ওখানে একটা নীতি রেখেছিলাম যে বেশি হলে বাপু কিছু আসে যায় না, কম হলে তখন আমরা কমটা দেখাবো। তো কম যদি দেখাইতে হয়, অ্যাসেটের ইনভেন্টরির দাম কমিয়ে দেখাইতে হয়, তাহলে তো লস হবে, লাভ তো আর হবে না। তো লাভ যেহেতু হবে না, সুতরাং লাভ দেখানোর প্রশ্ন ছিল না। অ্যাসেটের ক্ষেত্রে যদি বলেন আমি ফেয়ার ভ্যালুতে দেখাবো, তাহলে কি হবে? অ্যাসেটের দাম কখনো বাড়বে, যেটা অ্যাকচুয়াল কস্ট প্রাইস আছে, কস্টের চেয়ে বেড়ে যাবে, আবার কখনো কখনো অ্যাকচুয়াল কস্টের চেয়ে কমে যাবে। ফর এক্সাম্পল 10 টাকা অ্যাসেটের দাম ছিল, আপনি এখন মার্কেটে দেখলেন মার্কেটের দাম হলো 8 টাকা, তাহলে 2 টাকা কম, তো এটাকে কি দেখাইতে হবে? লস দেখাইতে হবে। আবার বছর শেষে দেখলেন এটার দাম আসলে মার্কেটে 15 টাকা, তার মানে 5 টাকা লাভ দেখাইতে হবে, গেইন দেখাইতে হবে। কিন্তু অ্যাকাউন্টিং একটা নীতি হলো, যেমন রিলায়েবিলিটি একটা নীতি আছে যে আমরা রিলায়েবল প্রাইসটাই দেখাতে চাই, আর অ্যাসেটের ক্ষেত্রে আমরা মোস্ট রিলায়েবল প্রাইস হলো হিস্টোরিক্যাল কস্ট। একইভাবে আরেকটা নীতি হলো যে অনলি গেইন অর লস শুড বি রিপোর্টেড ওয়েন উই রিয়েলাইজ ইট, অর্থাৎ যখন এটা আমরা ক্রয় বিক্রয় করে দিই, সোল্ড করে দিই, বিক্রয় করে দিই। বিক্রয় করা ছাড়া এমনিতেই গেইন বা লস দেখানো উচিত নয়। তো এই কারণেও আমরা এখানে এই দুই কারণে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে একটা কস্ট লিখে থাকি, লিখি না। আচ্ছা, এর বাইরে এই কথা কি, কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে? ওয়াই উই রিপোর্ট পিপি অ্যাট ইটস কস্ট, কেন কস্ট লিখে থাকি? দুটা কারণ। আচ্ছা, কস্ট অফ ল্যান্ডের মধ্যে কি কি আসবে? ওই যে ল্যান্ডের মধ্যে একটা ওল্ড বিল্ডিং আছে, পুরাতন একটা বিল্ডিং আছে, একটা জমি কিনছেন বিল্ডিং সহ, পুরাতন বিল্ডিং, এখন এই বিল্ডিংটা
রিমুভাল করতে হবে, ভাঙতে হবে। এই খরচটা কিসের খরচ? এই খরচটা কিসের নামে যাবে? বিল্ডিং এর এক্সপেন্ডিচার নামে যাবে না কি নামে যাবে আসলে? আমরা বলি এটাও ল্যান্ডেরই খরচ। ল্যান্ডকে ইন্টেন্ডেড ইউজ, ব্যবহার উপযোগী করার জন্য যত খরচ করছেন আপনি, সেই বিল্ডিং ভাঙেন আর এখানে গর্ত করেন আর মাটি ফেলেন, সবকিছু খরচ হলো কস্ট অফ ল্যান্ডের মধ্যে চলে আসবে। কস্ট অফ বিল্ডিং একই অবস্থা, যত কস্ট হবে বিল্ডিং পাইতে, আমার ইন্টেন্ডেড ইউজ ব্যবহার উপযোগী পাইতে, এই সব কিছু কস্ট অফ বিল্ডিং এর মধ্যে আসবে। কস্ট অফ ইকুইপমেন্টের ক্ষেত্রে একই কথা। থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট, যদি কেউ নিজে নিজে অ্যাসেট তৈরি করে, যেমন কেউ বিল্ডিং বানাচ্ছে, তাহলে তো আর ক্রয় বিক্রয় নাই, এখানে অনেক খরচ জড়িত। তো ফাইন্যান্স কস্টটা কোথায় যাবে? অর্থাৎ কেউ যদি লোন নিয়ে বিল্ডিং করে থাকে, তো লোনের জন্য যে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, কনস্ট্রাকশনের জন্য, আর অথবা অন্যান্য যে ওভারহেড কস্টগুলো, যে খরচগুলো এমনিতেই করা হতো, এই খরচগুলো কোথায় দেখানো হবে, মানে আদৌ দেখানো হবে কিনা সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের ক্ষেত্রে? একটু সময় নেই। আপনারা কি বুঝতে পারছেন? সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট নিয়ে আমরা কথা বলছি, আগের চ্যাপ্টার ক্লোজ, আগের ইস্যুটা শেষ, যে পিপিই এর মধ্যে কোন কস্ট আসে শেষ। এখন আমরা একটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট, নিজে নিজে যে অ্যাসেটটা তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্টিং প্রবলেম আছে। নাম্বার 1 প্রবলেম হলো এটার ওভারহেড কস্টটা কি হবে। নাম্বার 2 হলো ইন্টারেস্টটা কোথায় যাবে। প্রবলেমটা কেন? কারণ নিজে যখন তৈরি করা হয়, তো নিজেদের লোক দিয়ে তৈরি করা হয়, নিজেদের লোক যারা অলরেডি তার একটা কাজে অ্যাসাইন আছে, অতিরিক্ত সে কাজ করে নিল। যেমন আমাদের ডিপার্টমেন্টে ইভিনিং প্রোগ্রাম চালু হলো, তো এখন যারা ডে প্রোগ্রামে কাজ করছে, আপনাদের সাথে কাজ করতেছে, তারাই ইভিনিং এ গিয়ে কিছু কাজ করে দিচ্ছে, অথবা রেগুলার দিনের বেলাতেই কিছু সময় তারা কাজ করে নিচ্ছে। তখন এদের এই শ্রমটাকে আমরা ইভিনিং এর জন্য ফ্রি শ্রম মনে করব, না এই তাদের এই শ্রমটাকে একটা মূল্য ধরে এটা ইভিনিং এর কস্ট ধরে নেব, যে ইভিনিং প্রোগ্রামের জন্য এই অতিরিক্ত খরচ হয়েছে? আপনাদের কি মত বলেন তো? আলাদা একটা কস্ট ধরে নিব, যে ঠিক আছে, তারা যে ইভিনিং এর জন্য কতটুকু কাজ করেছে, কতটুকু সময় তারা ইভিনিং এর জন্য দিয়েছে, ওই সময়টুকুর জন্য ইলেকট্রিসিটি কতটুকু ব্যবহার হয়েছে বিল্ডিং এর, তো ওই বিল্ডিং এর যে ইলেকট্রিসিটির এমনিতে রেগুলার প্রোগ্রামের জন্য কত ঘন্টা ইউজ হয়েছে, আর ইভিনিং এর জন্য কত ঘন্টা ইউজ হয়েছে, তো সবটুকু ভাগ করে নিয়ে ওই সময় মতো দুইটাকে মধ্যে ভাগ করে দেওয়া ইলেকট্রিসিটি খরচ। এটাই তো অ্যাপ্রোপ্রিয়েট কথা, তাই না? কিন্তু বাস্তবে সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের ক্ষেত্রে ওভারহেড কস্ট তো বুঝেনি না, এই যে ইলেকট্রিসিটি, গ্যাস, যেগুলো যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার ছাড়া বাকি খরচগুলো আমরা ওভারহেড কস্ট বলি। এই ওভারহেড কস্টগুলোর মধ্যে একটা পদ্ধতি হলো অ্যাসাইন নো ফিক্সড ওভারহেড কস্ট, কোনো খরচই না ধরা উচিত, কারণ এরা তো ছিলই, এরা তো থাকতোই, এই খরচগুলো তো এমনিতেই হচ্ছিল। ওই একই লাইটে যদি দুইজন কাজ করে কি সমস্যা? এই লাইট জ্বালানো হলো, এই লাইট জ্বালানোতে বিবিএ প্রোগ্রামও চললো, এমবিএ প্রোগ্রামই চললো, তো এই লাইট জ্বালানোর খরচের মধ্যে দুইটা কাজ চলতেছে, এমনিতেই তো জ্বালানো থাকতো। যদি এরকমই হয়, ওই কথার হিসেবে বলা হয় যে আর নতুন করে কোনো কস্ট এখানে দেওয়া উচিত নয়। সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের ক্ষেত্রে ওই কথা বলা হয় যে নতুন করে যে কনস্ট্রাকশনের জন্য খরচ হয়েছে, নতুন করে খরচ হয় নাই, বরঞ্চ এগুলো তো আগে থেকেই ছিল, সুতরাং কোনো ওভারহেড কস্ট এখানে দেওয়া উচিত না। আর এটা একটা কারণ হলো একটা ঝামেলাও, কেমনে ভাগ করব, কতটুকু দিব, এইসব হিসাব কিতাব করতেও ঝামেলা। অতএব এইসব ঝামেলা যাওয়া দরকার নাই বাপু, অ্যাসাইন নো ফিক্সড ওভারহেড কস্ট, কোনো ওভারহেড কস্ট না দাও। আরেকটা হলো অ্যাসাইন এ প্রপোর্শন অফ ওভারহেড কস্ট। দ্বিতীয় পদ্ধতি হলো একটা প্রপোর্শন বের করেন, যতই জটিল হোক, নীতির কথা তো এটাই যে তাদেরও তো কিছু ইউজ হয়েছে। যদি বা বলতে পারেন একই লাইটে দুইজন পড়াশোনা করেছে, কিন্তু তারপরেও তো দুইজন পড়াশোনা করেছে, বেনিফিট তো দুইজন পেয়েছে, সুতরাং কস্টটাকেও দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, এটা ম্যাচ করা উচিত। এই দুটা পদ্ধতি আছে এই ওভারহেড কস্টের ক্ষেত্রে। ইন্টারেস্ট যেটা ফাইন্যান্স কস্টের কথা বললাম, যে কেউ লোন নিয়েছে, লোন নিয়ে বিল্ডিং করেছে, বিল্ডিং এর জন্য তো খরচ এতটুকু, কিন্তু লোনের যে ইন্টারেস্টটা দিতে হলো শেষ পর্যন্ত, এই ইন্টারেস্টের টাকাটা কোথায় যাবে? তো বলা হয় যে ক্যাপিটালাইজ নো ইন্টারেস্ট চার্জেস ডিউরিং কনস্ট্রাকশন। ইন্টারেস্টের খরচ এটা
এক্সপেন্স হিসেবে দেখায় দেন, এটা ওই অ্যাসেটের দাম হিসেবে যোগ করা দরকার নেই, কারণ এটা তো আপনি টাকা লোনে নিয়েছেন বলে। টাকা যদি লোন না নিতেন, নিজের থেকে দিতেন, তাহলে তো কোনো ইন্টারেস্ট দিতে হতো না। ওরা এটা বলে। দ্বিতীয় মত হলো চার্জ কনস্ট্রাকশন উইথ অল কস্ট অফ ফান্ডস এমপ্লয়েড ওয়েদার আইডেন্টিফাইড অর নট। যত ধরনের কস্ট অফ ফান্ড আছে, যত কস্ট আছে, ইন্টারেস্ট খরচ থেকে শুরু করে কস্ট অফ ফান্ডে যত খরচ হয়েছে এই ফান্ডটা পেতে, সব খরচ এর মধ্যে দিয়ে দেয়। কারণ কি, এই কনস্ট্রাকশনে যাওয়ার কারণেই তো এইসব খরচগুলো হয়েছে। ঠিক আছে, কনস্ট্রাকশনে যদি না যেতাম তাহলে এই লোনও নেওয়া লাগতো না, আর কোনো খরচও করতে হতো না। সুতরাং লোন নিতে গিয়ে যত খরচ হয়েছে এই কনস্ট্রাকশনের কারণে হয়েছে, অতএব সবগুলো খরচ এখানে দিয়ে দেন। তৃতীয় মত হলো এই খরচগুলোর মধ্যে শুধু ইন্টারেস্ট কস্ট ইনকার্ড ডিউরিং দ্য কনস্ট্রাকশন, শুধু কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে, কনস্ট্রাকশন টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে যে ইন্টারেস্টটুকু চার্জ হয়েছে, কতটুকু ইন্টারেস্টের চার্জেই আপনি ক্যাপিটালাইজ করেন, অর্থাৎ অ্যাসেটের দাম হিসেবে যোগ করে দেন, বাকিটুকু দেওয়া দরকার নেই। তাহলে তিনটা মত পাওয়া গেল। ঠিক আছে, আমি কি কারো কাছে শুনতে পারি এটা তখন যা বললাম? রাশেদ আছেন কানেক্টেড? জি স্যার। আচ্ছা রাশেদ, আপনি বলেন তো তাহলে ওই যে ওভারহেড কস্ট বুঝলেনই না, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার ছাড়া এর বাইরে যে খরচগুলো আছে, তো এই খরচগুলো যদি আমি নিজে নিজে কোনো অ্যাসেট কনস্ট্রাকশন করি, তাহলে কি এগুলো অ্যাসাইন করা উচিত নাকি উচিত না, যদি আপনাকে প্রশ্ন রাখা হয়? অর্থাৎ এই অ্যাসেটের দাম হিসেবে এই খরচগুলো দেখানো উচিত নাকি দেখানো উচিত না? স্যার দেখানো উচিত। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টিং এ কয়টা পদ্ধতি আছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখানোর ব্যাপারে? দুইটা পদ্ধতি আছে। একদল বলছে যে একদমই কিছু দেখানোর দরকার নাই, কারণ দেখাতে গেলে অনেক ঝামেলা, তাই তো, এগুলো প্রপোর্শন। আরেকজন বলছে যত ঝামেলাই হোক এগুলো প্রপোর্শন বের করে দেখানো উচিত, মানে একটা অংশ। ওভারহেড কস্ট তো সাধারণত সবার জন্য করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, একজন গার্ড রেখেছেন, গার্ডের বেতন তো মাস শেষে ওইটাই দিতে হবে। আপনি আরেকটা নতুন প্রোডাকশনে যান, নতুন কনস্ট্রাকশন করেন বা না করেন, আলটিমেটলি গার্ডের বেতনে কোনো চেঞ্জ হবে না, হবে কি? তো এই ওভারহেড কস্টটাকে বলছে যে বেতনেরও একটা অংশ এই কনস্ট্রাকশন, যে অ্যাসেটটা কনস্ট্রাকশনে লাগছে, কনস্ট্রাকশন করতেছেন, ওটার মধ্যে দিয়ে দেন। এটা একটা মত। আরেকটা মত হলো ভাই, এটা তো এই গার্ড তো আর এই অ্যাসেটের জন্য রাখা হয় না, এমনি রাখা হয়েছে, সুতরাং এই খরচগুলো দেখানোর দরকার নেই, ওভারহেড কস্টগুলো দেখানোর দরকার নেই। ঠিক আছে রাশেদ, তাহলে কয়টা মত পাওয়া গেল এখানে ওভারহেড দেখানোর? দুইটা। একটা মত হলো কোনো ওভারহেড কস্ট দেখানোর ইনক্লুড দরকার করতে হবে, আরেকটা দেখানো দরকার নেই। দরকার নেই। যুক্তি কিন্তু দুইজনেরই আছে, যুক্তিগুলোর ভিতরে সুন্দর লেখা আছে। আপনার কাছে মানে যে কোনো যুক্তি বললে মনে হবে এটাই তো ঠিক আছে, কিন্তু দুইটা যুক্তি এখানে দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, ইন্টারেস্ট এর ব্যাপারে কয়টা মত পাওয়া যায়? ইমতিয়াজ বলেন তো, ইন্টারেস্টের ব্যাপারে, ইন্টারেস্টের খরচটা এটা অ্যাসেটের মধ্যে ঢোকানো উচিত কিনা? স্যার উচিত, 3 নম্বর মত অনুযায়ী। 3 নম্বর মত অনুযায়ী উচিত। হ্যাঁ, 3 নম্বর মত অনুযায়ী উচিত না, 2 নম্বর মতেও তো উচিত। 2 নম্বর মত এবং 3 নম্বর মত দুইটাতেই উচিত বলা আছে। প্রথমটাতে বলা আছে যে কোনো উচিত নয়, কোনো ইন্টারেস্ট, এটা তো ভাই ইন্টারেস্ট, এটা আবার অ্যাসেট কেন করবেন? কিন্তু দ্বিতীয় মতে বলা আছে উচিত, তৃতীয় মতেও বলা আছে উচিত। দ্বিতীয় মতে বলা আছে সব ধরনের কস্ট অফ সবগুলোই ফান্ড উচিত। দেওয়া উচিত। জি, আর তৃতীয় মতটা হলো শুধু ওই পিরিয়ডের জন্য যে ইন্টারেস্ট হয়েছে। ফর এক্সাম্পল, কনস্ট্রাকশন করতে লাগছে 3 মাস, ওই 3 মাসে যে ইন্টারেস্ট চার্জ আসে ওইটা দেন, 1 বছর ইন্টারেস্ট এখানে যোগ করে দিবেন না। তৃতীয় মতটা বোঝা গেছে? ক্লিয়ার স্যার। হ্যাঁ, Yes, sir. 2 এবং 3 এর মধ্যে 3 নম্বর মতটাই সুন্দর এবং ভালো। স্যার এই 3টা মতটা কোন জায়গা থেকে আর কি পড়লেন স্যার? ও না, Present আসলে টা? 3টা মতেই অ্যাকাউন্টিং প্র্যাকটিস হিসেবে পৃথিবীতে প্রচলিত আছে। তবে এই যে গ্যাপ, যেটা মানে আমাদের জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ওখানে তৃতীয় মতটাকে গ্রহণযোগ্য মত বলে বিবেচনা করা হয়। তারপরেও কেউ যদি আরো 2টা মত ফলো করতে চায়, তাহলে তারা কারণ লিখে দিয়ে দিবে ফলো করবে। যেমন লিফো, ফিফো, এভারেজ কস্ট, অনেকগুলো মেথড আছে না? কিন্তু Yes, sir. এভারেজ কস্টটা পছন্দনীয়, আর ফিফো ইউজ করতে পারবে, লিফো ইউজ করা উচিত নয়, এইভাবে বলা আছে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো তো সাধারণত একটা প্রিন্সিপাল, এখানে রুলস তো না, তাই না? করলে অ্যাকাউন্টিং হয় না এই কথা তো কেউ বলতেছে না। ওরা বলে যে এটা করা উচিত, ওটা করা উচিত নয়। যদি করেন তাহলে কারণ বলবেন কেন করবেন। ঠিক এখানেও 3 নম্বর মতটা হলো করা উচিত, 2 এবং 1 হলো উচিত নয়। যদি করেন তাহলে কারণ বলে দিতে হবে কেন করেন। অনেকের কারণ থাকে,
যে স্পেসিফিক কারণে ওই প্রথম এবং দ্বিতীয়টাতেও আসতে হয়। যেমন কিনা একটা কারণ তো আমি বললামই যে এত কমপ্লেক্স যে এটা হিসাব করতে গিয়ে ওই যে বললে না যে হিসাব করতে গিয়ে তো আরো বেশি খরচ হয়ে যাবে, এর চেয়ে ভাই যা পাইছো দিয়ে দাও, তাই না? মানে অ্যাকাউন্টিং একটা প্রিন্সিপাল হলো এমন অনেক অ্যাকাউন্টিং আমরা করি না, যেটা করলে হয়তো অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যেত, তারপর আমরা করি না এই জন্য যে অ্যাকাউন্টিং করার খরচটা ওই যে রিপোর্ট করার যে বেনিফিট এর চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা আর রিপোর্ট করতে চাই না, তখন লামসাম রিপোর্ট করে দিই। তো ওনারা অনেক সময় বলতে পারে যে এই রিজনের কারণে আমরা এটা করছি না, বাদ দিচ্ছি। আচ্ছা, আর আপাতত এই 2 পৃষ্ঠার পরে অর্থাৎ 507 এর পরে 508, 508, 509 এগুলো বাদ, আমরা চলে যাব 513-তে সরাসরি। ঠিক আছে, 507 পর্যন্ত থিওরি পড়া হলো। 513-তে এসে আমরা ইনশাআল্লাহ ম্যাথে চলে গেলাম। 513-তে ভ্যালুয়েশন অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এখনো তো ভ্যালুয়েশনই আছে না, সরি এটাও বাদ। এখানে ভ্যালুয়েশনের মধ্যে এখান থেকে ইনশাআল্লাহ ম্যাথ থাকবে 513-তে। আজকে অবশ্যই এটার মধ্যে ঢুকতে যাচ্ছি না, কারণ ম্যাথের ব্যাপার তো একটু সময় নিয়ে গেলে ভালো। তো ঠিক আছে, ক্লাসটা এই পর্যন্তই থাকুক আজকের, কি বলেন? নাকি আপনারা করতে যাচ্ছেন এটাও? আজকে শেষ করে দিই, কিন্তু পরের ক্লাসে পড়া শুরু হবে 513 পৃষ্ঠা থেকে। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে। এর আগ পর্যন্ত আমরা ধরে নিব যে আপনারা একটু বাসায় দেখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মনে হয় একটা রেকর্ডিং মাঝখানে ব্রেক হয়েছে, তো 2টা পার্ট হয়ে যেতে পারে, দেখা যাক।